আপনারা কেন ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে ৭০,০০০ টাকার বেতনে চাকরিতে লোকজন নিয়োগ করলেন? কিন্তু এই ১৮ মাসের মধ্যে সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা শুনলাম না। এই ১৮ মাসের মধ্যে দেখলাম সমস্ত মামলা করা হলো, সমস্ত সাংবাদিকদেরকে হত্যা মামলার আসামির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। অমুকের সাথে আমার তমুকের সম্পর্ক। সাকিব আল হাসানকে বাংলাদেশেই আসতে দেওয়া হলো না, এক উপদেষ্টার ব্যক্তিগত রাগ। বাংলা ভাষা নিয়ে তারা কথা বলেছেন। আমরা দেখেছি যে প্রকাশ্যে গালিগালাজ করা হচ্ছে মাইকে বসে, এমন সব শব্দ যেগুলো এখানে উচ্চারণ করা যাবে না, এই সমস্ত কথাবার্তা আমরা তখন শুনেছি বিভিন্ন মঞ্চের নামে। এগুলো এই সমস্ত উপদেষ্টাদের প্রশ্রয়ে ড্রোন বলে একটা জিনিস শুরু করা হলো, নানান কিছু। ২১টা নাকি চলচ্চিত্র বানানো হয়েছে ৮০০ কোটি টাকা ব্যয়ে। এই সমস্ত চলচ্চিত্র কি, যেগুলো মুক্তিযুদ্ধ নিয়ে এখন পর্যন্ত কোনো সরকারিভাবে বড় রকমের চলচ্চিত্র তৈরি হয়নি, যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ২১টা চলচ্চিত্র বানাতে হবে এবং এই ১৮ মাসের মধ্যে। কিন্তু এই ১৮ মাসের মধ্যে সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা শুনলাম না। এই ১৮ মাসের মধ্যে দেখলাম সমস্ত মামলা করা হলো, সমস্ত সাংবাদিকদেরকে হত্যা মামলার আসামির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। অমুকের সাথে আমার তমুকের সম্পর্ক। সাকিব আল হাসানকে বাংলাদেশেই আসতে দেওয়া হলো না, এক উপদেষ্টার ব্যক্তিগত রাগ। কারণ কি, সাকিব তখন কানাডায় খেলছিলেন। সাকিব নাকি এই শ্যামলীতে কোন রিক্সাওয়ালাকে খুন করে ফেলেছেন। কানাডা থেকে তার হাতে এতই বড় বন্দুক ছিল যে কয়েক লক্ষ মাইল বেগে সেখান থেকে উনি গুলি করে দিয়েছেন। তার মানে এইসব কি? এগুলো কি বাংলাদেশের স্বার্থের পক্ষে গেছে? সাকিবকে না খেলতে দিয়ে, বাংলাদেশ বিশ্বকাপে না খেলতে পেরে আমাদের কি মুখটা খুব উজ্জ্বল হলো? দেশের মুখ উজ্জ্বল হলো? ভারতের একটা আভ্যন্তরীণ লিগ, সেখানে আমাদের একজন খেলোয়াড়কে খেলতে দেয়নি, মুস্তাফিজ নামের এক খেলোয়াড়। সে তার জন্য উপদেষ্টা দাঁড়িয়ে গেলেন এবং তিনি বিরাট দেশপ্রেমিক সেজে বসলেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না। তারপরে এখন তিনি গিয়ে আবার শুরু করেছেন যে উগ্রবাদীরা কি কারণে গণমাধ্যমে হামলা করলেন। দেখেন কি দ্বিচারিতা। আপনি যখন ৩০ লক্ষ ভারতীয় এখানে কাজ করেছেন, এই আসিফ নজরুল উপদেষ্টা কিন্তু বলেছিলেন ৩০ লক্ষ ভারতীয় নাকি এখানে কাজ করেন। তারপরে যখন দায়িত্ব পেলেন, ভাই কোথায় এই, তখন বললো এটাকে বলতে হয় দেখে বলা। তার মানে যখন আপনি বলতে হয় বলেছেন এবং বলে মানুষকে একটা ভারত বিরোধিতার মধ্যে ফেলে দিয়েছেন। ২ দেশের ভিসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, যারা লেখাপড়া করতো সব বন্ধ। ভাই প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না, আমি অনেক কিছু বদলাতে পারবো, প্রতিবেশী বদলাতে পারবো না। আপনি সারাক্ষণ যুদ্ধংদেহী অবস্থায় দাঁড়ালে আপনি টিকতে পারবেন? আপনি কি করলেন? আপনার কেবলা দিয়ে দিলেন পাকিস্তানমুখী। সে পাকিস্তানমুখী কি করলেন? আপনারা নাকি ভিসা ফ্রি যাতায়াত করবেন। তো ওই পাকিস্তানে গিয়ে আমাদের কি হবে, কিংবা সেই ভারতেই গিয়ে কি হবে? আমরা তো পরস্পরের চোখের দিকে তাকিয়ে কথা বলতে চাই, সেটা ভারত হোক কি পাকিস্তান হোক। সেই জায়গায় কেন আপনারা ১৮ মাসে দাঁড়ালেন না? আপনারা কেন ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে ৭০,০০০ টাকার বেতনে চাকরিতে লোকজন নিয়োগ করলেন? এটা কোন দেশের চাকরিভিত্তিতে আছে? এগুলো দুর্নীতি। এই সব অবশ্যই দুর্নীতির বিচার করতে হবে। এবং আপনি এই যে জাদুঘর ১১০ কোটি টাকার একটা প্রকল্প খুলে বসেছে গণভবনকে জাদুঘর করার ব্যাপারে, তো এই ১১০ কোটি টাকার প্রকল্প যে আপনি খুলেছেন, সেটার আবার একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির সভাপতি উপদেষ্টা নিজেই নিজেকে নির্বাচিত করে দিয়ে গেছেন এবং তিনি এখন ওইটার সভাপতি। বোঝেন অবস্থা। তুগলকি কাণ্ড কাকে বলে? কাজেই এই যে বিষয়গুলো, এই সব কিছুর মধ্যে নানান রকম তালবাহানা ছিল। এবং তালবাহানাটা কি? যে 40% ভোট যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ পায়, একটা বড় দলকে আমরা মাইনাস করে দিয়েছি, আরেকটা বড় শক্তি এখানে তৈরি করব। সেই শক্তি কারা? প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে শিক্ষামন্ত্রী হবে তরুণরা, এমপি হবেন তরুণরা, ইত্যাদি অনেক কিছু। কি হলো? সেই তরুণরা গিয়ে একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে যুক্ত হয়ে গেল। পরে জানলাম তারা গুপ্ত হিসেবে অনেকেই ছিলেন, নানানভাবে তারা হেলমেট বাহিনীতে তারা মুখ লুকিয়ে তারা কাজ করেছেন। সেই সমস্তদেরকে সংসদে বিরোধী দলের আসনে বসিয়ে তারপর প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে বিদায় হয়েছেন। এখন বুঝুন তাহলে বাংলাদেশের রাজনীতির সমীকরণকে তারা কোন দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। একটি বড় শক্তির কাছে তারা পারেননি, সেটা হচ্ছে জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছাই কিন্তু সেদিন 2/3 ভোটে বিএনপি জিতে এসেছে। কাজে বিএনপি নির্বাচনের আগে যেমন মুক্তিযুদ্ধের কথা বলেছে, নির্বাচনের পর কিন্তু মুক্তিযুদ্ধ দূরে চলে গেলে চলবে না। এই আগামী 5 বছর তাদের মনে রাখতে হবে যে যেই দলের সঙ্গে তারা যুদ্ধে নেমেছে রাজনীতিতে, তারা কিন্তু শুধু নির্বাচনমুখী দল নয়, তারা আদর্শবাদী দল। তারা ধর্মভিত্তিক রাজনীতি করে এবং এই ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু মানুষের দৌড়ে দৌড়ে যায়, ডোরে যায়, দরজায় যায়। তো সেই রাজনীতির বিরুদ্ধে মোকাবেলা যখন আপনি করবেন, আপনাকে কিন্তু কল্যাণবাদী রাজনীতি করতে হবে। আপনি যে হুট করে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বদলে দিবেন, আপনি সব কিছুতে নিজেদের দলবল বসিয়ে দেবেন এবং আপনার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ এসেছে, সেই চাঁদাবাজির অভিযোগ বুঝলাম অনেকখানি মিথ্যা,
কিন্তু আপনাকেও কিন্তু সেটা প্রতিক্রিয়া জানাতে হবে, যাতে মানুষের, আমরা দেখলাম একটি ভিডিও এসেছে চট্টগ্রামের 4-5 জন গুন্ডা বন্দুক দিয়ে গুলি করছে এক এক ইয়ের বাড়িতে। এই বিষয়গুলো তো মব সন্ত্রাস যেটা হয়েছে, আপনি যে প্রশ্নটা করেছিলেন, এই মব সন্ত্রাসের ধারাবাহিকতাইগুলো এইগুলো, এবং এইটা ছিল মবতন্ত্র গত 18 মাস। সেখান থেকে অবশ্যই যে নির্বাচিত সরকার বেরিয়ে এসছে এবং মানুষের আস্থা নিয়ে এসেছে, অবশ্যই মানুষ কোথাও না কোথাও বিচার চাইতে পারবে এবং সকলে সমান মর্যাদায় বিচার চাইতে হবে। এটা ধর্ম, মত, লিঙ্গ, আপনি জাতি, কোন জাতি উপজাতি, সেটা রাষ্ট্র বিবেচনা করতে পারে না, করবেন না। এটা আমাদের সাংবিধানিক অধিকার। এইখানেই আমাদের সরকারকে দায়িত্ব পালন করতে হবে।